প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোটার লিস্ট কারা তৈরি করছে জানেন? একের পর এক চাঞ্চল্যকর দাবি মমতার, হতবাক সকলে। রাস্তায় বাঁক নিতে গিয়ে ঘটল বিপদ, বহু প্রাণহানি, শোকাহত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, আর্থিক সাহায্যের ঘোষণা। ঢাকায় ভোট প্রচারে বেরিয়ে গুলিবিদ্ধ শেখ মুজিবের ধানমান্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মূল পাণ্ডা। ঘূর্ণিঝড়ের অনুদান নিয়ে আর্থিক বঞ্চনা, কেন্দ্রের বিরুদ্ধে সরব সাংসদ জুন। বিএলও অ্যাপে ফের জুড়ল নয়া অপশন, এবার মিলবে ছবি যাচাইয়ের সুযোগ। কর ফাঁকি, ৬০ কোটি টাকার জরিমানার নোটিশ পেল ইন্ডিগো, বিদ্ধ ত্রিফলা কাঁটায়। গান্ধীর নাম মুছতে আসরে মোদী সরকার, ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল। মমতার নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে বাদ গেল ৪৫,০০০ ভোটারের নাম। বঙ্গে ভোট বৈতরণী পার হতে মতুয়াকেই পাখির চোখ প্রধানমন্ত্রীর, রানাঘাটে জনসভা করতে আসছেন। বঙ্গে ডিটেনশন ক্যাম্পের প্রয়োজন নেই, মমতার মন্তব্যের পাল্টা জবাব শুভেন্দু অধিকারীর। আর ৩ মাস পরই শুরু হবে জাতীয় জনগণনা, এবার পুরোটাই ডিজিটাল। কি তথ্য হাতের কাছে রাখবেন? সোনালী মামলায় কড়া বার্তা সুপ্রিম কোর্টের, আটক আরও ৪ জনকে দ্রুত দেশে ফেরানোর পথ খুঁজুন। রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের হেনস্থার অভিযোগ, প্রশাসনকে কড়া বার্তা রাজ্যপালের। দিন দিন বাড়ছে জনপ্রিয়তা, শিয়ালদহ ডিভিশনে বাড়তে পারে এসি লোকালের সংখ্যা। এসআইআরের কাজে বৈষম্যমূলক আচরণ বাংলায়, বিক্ষোভ দেখালেন বিএলওরা। গরিবের রোজগার বাড়ালো মোদী সরকার, বিরাট ঘোষণা কেন্দ্রের। অযোধ্যার মতোই সল্টলেকে রাম মন্দির, শোনামাত্রই যা বলে দিলেন শুভেন্দু। অমিত শাহকে যা খুশি তাই বলে আক্রমণ, পাল্টা মমতাকে মুখের মতো জবাব দিলেন লকেট। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। কৃষ্ণনগরে জনসভা থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগেই তীব্র সতর্কবার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এনুমারেশন ফর্মের তথ্য আপলোড করার সময়সীমা শেষ হয়ে গেলেও রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি পরিকল্পনা করে ভোটার তালিকা থেকে অনেক মানুষের নাম বাদ দিতে চাইছে। এছাড়াও তিনি বিজেপির আইটি সেলের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন করেন, বিজেপির আইটি সেল কি তাহলে ভোটার তালিকা বানাবে? এটাই কি ওদের পরিকল্পনা? বিজেপি চিঠি দিলে কি তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে? মাথায় রাখবেন, বিহার পারেনি কিন্তু বাংলা পারবে। তার দাবি, বিজেপি যতই চাপ দিক না কেন, বাংলার মানুষ চুপ করে থাকবে না। মমতার আরও অভিযোগ, দিল্লি থেকে বিশেষ দল পাঠিয়ে জেলার কর্তাদের উপর কড়াকড়ি নজরদারি চালানো হচ্ছে। ভোটার তালিকা থেকে প্রায় ১.৫ কোটি নাম বাদ দেওয়ার চাপ তৈরি করা হয়েছে। নাম বাদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাকে ভয় দেখানো যায় না, বাংলা কারোর কাছে ভিক্ষা চাই না, অন্যায় হলে আমরা লড়াই করব। এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে চামচাগিরি, দালালির মতো শব্দগুলি উঠে এসেছে। তবে প্রশাসনিক সভার সৌজন্য বজায় রাখার জন্য তিনি তা পরে প্রত্যাহারও করে নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে পুরো দেশকে বিজেপির সাম্রাজ্যে পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে, আর এসআইআরের মাধ্যমে আর সেই কাজে এখন নির্বাচন কমিশন সাহায্য করছে। বিমান পরিষেবা বিভ্রাটের জেরে এমনিতেই নানা সমস্যায় জর্জরিত ইন্ডিগো। এর মধ্যে এবার কর বিপাকেও জড়ালো বিমান সংস্থা। জিএসটি অফিস থেকে এলো 58.75 কোটি টাকার জরিমানার নোটিশ। জিএসটি অফিস থেকে আসা নোটিশের বিষয়টি শুক্রবারই শেয়ার বাজারকে জানিয়েছে ইন্ডিগো। তারা জানিয়েছে, গত 11 ডিসেম্বর নোটিশটি পাঠিয়েছে কেন্দ্রীয় জিএসটির অতিরিক্ত কমিশনার দপ্তর থেকে। নোটিশে বলা হয়েছে, 2020-21 অর্থবর্ষে বিমান সংস্থা যে কর জমা করেছিল তাতে কিছু গরমিল ধরা পড়েছে। যদিও তা কর ফাঁকির কিনা এখন তা স্পষ্ট নয়। যদিও ইন্ডিগো জানিয়েছে তার নোটিশটি পর্যালোচনা করে দেখছে। এ ব্যাপারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ করবে। দরকারে আইনি পথেও হাঁটতে পারে বিমান সংস্থা। ইন্ডিগো এও জানিয়েছে, তারা কর সংক্রান্ত নিয়ম মেনেই চলে। প্রয়োজনে আইনি পথে জরিমানার নোটিশকে চ্যালেঞ্জ করবে তারা। ইন্ডিগোর বিপর্যয়ের জেরে বিমান যাত্রীদের ভোগান্তি অব্যাহত। 1 সপ্তাহেরও বেশি সময় ধরেই তা চলছে। এ নিয়ে চাপেও রয়েছে বিমান সংস্থা। এই পরিস্থিতিতে ইন্ডিগোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি রেখেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। পাশাপাশি ইন্ডিগোর কাজকর্মে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ। এই জোড়াকাঁটায় বিদ্ধ বিমান সংস্থার চিন্তা বাড়ালো কর জরিমানার নোটিশ। বিমান সংস্থার সদর দপ্তরের ঘাঁটিও গেড়েছেন
ডিজিসি এর কর্তারা। ওই অফিসারেরা ইন্ডিগোর কর্মীদের ডিউটি রস্টারের পাশাপাশি সংস্থাটি এখনও কত উড়ান বাতিল করছে, সময়মতো বাকি উড়ান চলছে কিনা, যাত্রীদের টিকিটের ভাড়া ও জমা নেওয়া মালপত্র ঠিকমতো ফেরত দেওয়া হচ্ছে কিনা সেসবে নজর রাখবেন। তাদের দৈনিক রিপোর্টও পাঠাতে বলা হয়েছে বলে সূত্রের খবর। ইন্ডিগো বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গড়া ডিজিসিএর 4 সদস্যের প্যানেলের সামনে ইতিমধ্যে হাজিরা দিয়েছেন ইন্ডিগোর সিইও। সাম্প্রতিক অব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ তথ্য সমৃদ্ধ রিপোর্ট চাওয়া হয়েছে তার কাছে। সূত্রের মতে ঘটনা প্রবাহ যে তাদের ইচ্ছাকৃত ছিল না, কার্যত তারই প্রমাণ দেওয়ার দায় বর্তেছে সিইওর উপরে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর পরে এবার জাতির জনক মহাত্মা গান্ধীর নাম নিশান মুছতে কোমর কষে ঝাঁপালো নরেন্দ্র মোদীর সরকার। ইউপিএ জামানায় চালু হওয়া 100 দিনের কাজের প্রকল্প থেকে হটিয়ে দিল গান্ধীজির নাম। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রকল্পের নাম রাখা হচ্ছে পূজ্য বাপু গ্রামীণ রোজগার। লক্ষণীয়, হিন্দি ভাষীরা নিজের বাবাকে বাপু বলে সম্বোধন করেন, ফলে পূজ্য বাপুর সঙ্গে মহাত্মা গান্ধীর কোনো সম্পর্ক নেই। দেশের গ্রামীণ ও প্রান্তিক এলাকার মানুষদের বছরে 100 দিনের কর্মসংস্থান নিশ্চিত করতে 2005 সালে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ 1 সরকারের জামানায় চালু করা হয়েছিল নারেগা, কাজের অধিকার আইনের অধীনে গ্রামোন্নয়ন প্রকল্পে গরিব মানুষদের 100 দিনের কাজ নিশ্চিত করা হয়েছিল। ফলে গ্রামীণ গরিব মানুষ শহরমুখী হওয়া থেকে অনেকটাই বিরত ছিলেন। 2009 সালে ইউপিএ 2 জামানায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে নারেগার নামে বদলে রাখা হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। যদিও 2014 সালে কেন্দ্রে পালাবদলের পরেই মোদী সরকারের রোশানলে পড়ে মনমোহন জামানার প্রকল্প মনরেগা। প্রকল্পে বার্ষিক বরাদ্দ কমিয়ে দেওয়া হয়। কাজের দুর্নীতির দায়ে পশ্চিমবঙ্গে বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। 3 বছর ধরে অর্থ বরাদ্দ বন্ধ রয়েছে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছিল। উচ্চ ও শীর্ষ আদালতে অবিলম্বে বাংলায় 100 দিনের কাজ চালুর নির্দেশ দিয়েছিল। তারপরেও চলছে টালবাহানা। নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে আপাতত 45,000 ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ভবানীপুরে ভোটার ছিলেন 1,61,509 জন। সেই তালিকা থেকে নাম বাদ পড়েছে 44,787 জনের। মৃত, অন্য জায়গায় স্থানান্তরিত ও হদিশ না পাওয়া এই 3 শ্রেণীতেই ওই বিপুল পরিমাণ ভোটার বাদ গিয়েছে। বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বাসযোগ্যহীন নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি মতুয়াগড়েও এসআইআরের বিরুদ্ধে রাজপথে নেমে মিছিল করেছেন তিনি। একজনও বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না বলে দাবি জানিয়েছেন। গত 1 মাসের বেশি সময় ধরে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে লাগাতার তোপ দেগে চলেছেন। সেই সঙ্গে নিজে এনুমারেশন ফর্ম পূরণ না করারও সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম গ্রহণের শেষ দিন ছিল। সেই সময়সীমা শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যেই এদিন বিধানসভা কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে প্রায় 45,000 ভোটারের নাম বাদ গিয়েছে। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা ভোটে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী তথা দলবদলু শুভেন্দু অধিকারীর কাছে 1,956 ভোটে পরাজিত হন। ভোটের ফল এবং গণনায় কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি। আরও একটা বিধানসভা ভোট আসতে চললেও সেই মামলার নিষ্পত্তি হয়নি। পরে মমতা ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হন। সেই নির্বাচনে মমতার জয়ের ব্যবধান ছিল 58,835 ভোট। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার প্রথম দফার সময়সীমা বাড়ানো হয়নি, যদিও অন্যান্য রাজ্যে তা বাড়ানো হয়েছে। এই ইস্যুতে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখালেন বিএলওদের একাংশ। তাদের প্রশ্ন, নির্বাচন কমিশন কেন রাজ্যের ক্ষেত্রে এই বৈষম্যমূলক আচরণ করছে? বিক্ষোভকারীদের দাবি, গত 11 ডিসেম্বর গণনা ফর্ম পূরণের সময়সীমা শেষ হলেও নির্বাচন কমিশন বৃহস্পতিবার রাতে তাদের কাছে নতুন নির্দেশিকা পাঠিয়েছে। বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা সিইওর কার্যালয়ের সামনে ধর্নায় বসে অভিযোগ করেন যে কমিশন গণনা পর্বের পরেও নতুন নির্দেশ জারি করে চলেছে, যা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছে।
আন্দোলনকারীদের বক্তব্য, এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই রাজ্যের সর্বত্র বিএলওরা প্রচণ্ড মানসিক ও শারীরিক চাপের মধ্যে রয়েছেন। কাজের চাপে অনেক কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন ভেঙে পড়েছেন। পাশাপাশি বিভিন্ন জেলায় বেশ কয়েকজন বিএলওর মৃত্যুর খবরও তাঁরা তুলে ধরেন। বিক্ষুব্ধ আধিকারিকরা প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন কেন এসআইআর সংক্রান্ত দায়িত্ব পালনে অসুস্থ বা মৃত বিএলওদের জন্য কোনো ক্ষতিপূরণ ঘোষণা করেনি। এক বিক্ষোভকারী বলেন, রাজ্য সরকার নির্বাচনী দায়িত্বে প্রাণহানির ক্ষেত্রে ক্ষতিপূরণ দেয়, তাহলে বাধ্যতামূলক দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়া বিএলওদের জন্য ইসি কেন প্রাথমিক সমর্থনটুকুও অস্বীকার করছে? বিক্ষোভকারীরা জানান, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে এসআইআর সময়সীমা বাড়াতে অস্বীকার করায় বিএলওরা হতাশ ও অতিরিক্ত ভারাক্রান্ত হয়ে পড়ছেন। তারা অবিলম্বে সমতা দাবি করেন। কমিটির নেতাদের অভিযোগ, সিইওর কার্যালয়ের বারবার আবেদন ও বিক্ষোভের সত্ত্বেও কাজের চাপ, সময়সীমা এবং স্বাস্থ্য নিরাপত্তার মতো তাদের মূল দাবিগুলো এখনও প্রতিকারহীন রয়ে গিয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ মন্দির এবং মসজিদের রাজনীতির উপর ভিত করে উঠছে পশ্চিমবঙ্গের রাজনীতি। অন্তত তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাস ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পাল্টা হিন্দু জাগরণকে কেন্দ্র করে ব্রিগেডে 5 লক্ষ গীতা পাঠের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি কর্মসূচি থেকে হিন্দুদের একত্রিত করার আহ্বান জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার সল্টলেকে রাম মন্দিরের জন্য পোস্টার পড়াই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। ইতিমধ্যে অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের সূচনা হয়েছে, যার ফলে গর্বিত হয়েছেন গোটা হিন্দু সনাতনীরা। তবে বাংলায় সম্প্রতি বাবরের নামে মসজিদের যে শিলান্যাস হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেন বাবরের নামে মসজিদ করতে হবে? যে বাবর ভারতবর্ষের ক্ষতি করেছে তার নামেই কেন মসজিদ হবে? তা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সোচ্চার হয়েছেন। বাঙালি হিন্দুদের জাগরণ না ঘটলে এবং 2026-এ পরিবর্তন না হলে যে হিন্দু সনাতনী বলে এই পশ্চিমবঙ্গে কিছুই থাকবে না, সেই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। আর তার মাঝেই গতকাল সল্টলেকে রাম মন্দিরের জন্য একটি পোস্টার পড়তে দেখা গিয়েছে। আর সেই বিষয় নিয়েই এবার বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সল্টলেকের রাম মন্দিরের দাবিতে যে পোস্টার পড়তে দেখা গিয়েছে সে ব্যাপারে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মন্দির তো করতেই পারে, ভগবান রামচন্দ্র ভারতবর্ষের আত্মা, তিনি আমাদের শৌর্যের প্রতীক। মন্দির তো ব্যয় সাপেক্ষ, সরকারি টাকায় মন্দির হয় না, নিধি সংগ্রহ করে ব্যক্তিগতভাবে করতে হয়। যত মন্দিরময় হবে ততই রামরাজ্য প্রতিষ্ঠা হবে। রামরাজ্যের মূল কথা হচ্ছে সবাইকে ভালো রাখা, সবাইকে আনন্দে রাখা, সবাইকে সুরক্ষিত রাখা। তাই ভগবান রামচন্দ্র শুধু হিন্দুদের আরাধ্য দেবতা নন, তিনি সুশাসকও বটে। তাই রামরাজ্যের প্রার্থনা সবাই করে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী 2026-এর নির্বাচনে সঠিকভাবে এসআইআর হলে যে ক্ষমতায় আসতে পারবেন না তা তিনি খুব ভালো মতোই বুঝতে পেরেছেন। আর পশ্চিমবঙ্গকে বিশেষভাবে নজরে রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যেভাবেই হোক পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় আসার ব্যাপারে সমস্ত ব্লুপ্রিন্ট সাজিয়ে ফেলেছেন। আর সে কারণেই অমিত শাহের যে রাজনৈতিক কৌশল তার কাছে পেরে উঠতে না পেরে কি সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যা ইচ্ছে তাই বলে আক্রমণ করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কৃষ্ণনগরের সভা থেকে তিনি সেই অমিত শাহকে এক চোখে দুর্যোধন আরেক চোখে দুঃশাসন বলে মন্তব্য করেছেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য থেকে স্পষ্ট যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলের কাছে পেরে উঠতে না পেরেই তাকে এভাবেই আক্রমণের খেলায় নেমে পড়েছেন। আর মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে এই ধরনের মন্তব্যের পরেই পাল্টা তাকে জবাব দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। বিজেপি নেতাকর্মীরা সকলে শীর্ষ নেতৃত্ব বা দিল্লির দিকে তাকিয়ে রয়েছেন যে তারা তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চান, কিন্তু দিল্লি আদৌ চায় কি বাংলার ক্ষমতা দখল করতে? তবে আর কেউ কি চায় সেটা কর্মীরা না বুঝলেও তারা খুব ভালো মতোই জানেন যে গোটা দেশে একের পর এক রাজ্যে বিজেপির যে বিজয়রথ তৈরি হয়েছে তার নেপথ্যে কৌশল রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার বুদ্ধির ওপর ভর করে বিজেপি একের পর এক রাজ্যে জয় পাচ্ছে। আর পশ্চিমবঙ্গেও যে অমিত শাহ ঘুঁটি সাজাতে শুরু করেছেন তা শুধু বিজেপি নয়, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। আর সে কারণেই তিনি আতঙ্কিত হয়ে এখন অমিত শাহকে একতরফা আক্রমণের পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন প্রকাশ্য মঞ্চ থেকে অমিত শাহকে যেভাবে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। সে কারণে উনি সব কিছুতেই ওনার মনে হচ্ছে যে উনি হিংস্র হয়ে আসছেন। সেই কারণে উনি সবকিছুতেই ওনার মনে হচ্ছে যে উনি হিংস্র হয়ে গিয়েছেন, ওনার দিকে তেড়ে আসছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন প্রায় যাই অবস্থা, সেই কারণেই উনি চোখে সর্ষের ফুল দেখছেন।